সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং ভারত যে স্বভাবতই এই সফরে খুশি নন এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো। এবং এই আনন্দবাজার যে আমি বিশ্বাস করি তা না, বাট এই আনন্দবাজার মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য আপনাদেরকে শোনাই এবং ওরা কি চিন্তা ভাবনা করতেছে সেটা এই আনন্দবাজারের সংবাদে প্রতিফলিত হয়। দেখুন, বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে সেই অভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকা তো অবশ্যই ছিল এবং ইদানিং দেখবেন আওয়ামী লীগ সেনাপ্রধানের বিরুদ্ধে অত্যন্ত নিষেধাজ্ঞা করে বলে যে সেনাপ্রধান কেন এই আন্দোলনকারীদেরকে ঢাকায় ঢুকতে দিল, কেন ওদেরকে গুলি করে মারলো না, এর জন্য সেনাপ্রধানকে বিশ্বাসঘাতক বলে। এবং শুধু কি তাই, আন্দোলন পরবর্তী সময়ে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর ভিতরে একটা পাল্টা অভ্যুত্থান ঘটাতে যাতে ইউনূস সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু ভারত সেটা করতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কারণ জেনারেল ওয়াকার এবং সিনিয়র জেনারেলরা তারা ভারতের এই ফাঁদে পা দেননি, এর জন্য অবশ্যই ধন্যবাদ। এবং এই ভারত সরকার ইউনূস সরকারকে অবৈধ বললেও ভারত সরকার কিন্তু জেনারেল ওয়াকারের সঙ্গে একটা যোগাযোগ রেখেছে। এখন কেন রেখেছে আমি জানি না, কিন্তু যোগাযোগ রেখেছে। তো আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তান মডেল অনুসরণ করা হবে। কিরকম? যেমন পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল না করলেও পাকিস্তান সরকারের উপর সেনাবাহিনীর একটা গভীর প্রভাব থাকে, এখনো আছে। বিশেষ করে আপনি দেখবেন যে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী বসিয়েছে, আবার ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী আমেরিকা সহ সরিয়েছে। আবার বর্তমানে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প নৈশ ভোজ করেছেন এবং তার সঙ্গে বিভিন্ন নেগোসিয়েশন করেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে দাওয়াত দেননি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপেক্ষিতই থেকেছেন। অথচ এই আসিফ মনির কিন্তু পাকিস্তান সরকারের একজন কর্মচারী। সুতরাং বাংলাদেশেও একই মডেল হতে পারে যে ওয়াকারুজ্জামান বা তার পরবর্তী সেনাপ্রধানরা তারা সরাসরি ক্ষমতা না নিলেও তারা সরকারের উপর একটা প্রভাব বিস্তার করবেন। আমার এটাই মনে হয় যে পরবর্তী যে সরকারই আসুক না কেন, আপনি দেখবেন রাষ্ট্র ক্ষমতা ডক্টর ইউনূস, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা স্বতন্ত্র গাম্ভীর্য বজায় রেখেছেন, একটা অবস্থান বজায় রেখেছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে সেনাবাহিনীও বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে, কিন্তু তারা সরাসরি ক্ষমতার অংশ হবে না। তো ওয়াকারুজ্জামান তিনি গেলেন চীনে, এখন ভারত তো খুব চিন্তায়। আমরা একটু আনন্দবাজার একটু পড়ে দেখাই যে দাদারা কি চিন্তা ভাবনা করতেছেন। আনন্দবাজার লিখেছে যে পাকিস্তানে চীনের বিদেশ মন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে চীনে বাংলাদেশের সেনাপ্রধান। আচ্ছা, এখন যদি ত্রিদেশীয় জোট হয় তাহলে তো সবাই একটা জায়গায় থাকার কথা, কিন্তু একটা জায়গায় তো নাই। চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছে পাকিস্তানে আর বাংলাদেশ সেনাপ্রধান গেছে চীনে। এখন এটা কিভাবে মিলল আমি বুঝলাম না, কিন্তু তারা বলতেছে একটা ত্রিদেশীয় যে একটা জোট হওয়ার কথা পাকিস্তান, চীন এবং বাংলাদেশ, এটার গুঞ্জন। লিখেছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করতেছে পাকিস্তান এবং চীন। সম্প্রতি ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তার একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে এই গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং ঘটনাচক্রে তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাকদারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছেন। দেখুন, ওয়াকারুজ্জামান কেন চীনে গিয়েছেন আমি জানি না, নিশ্চয়ই তার কোনো কাজ আছে এবং তিনি বাংলাদেশের ভালোর জন্য গিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর ভালোর জন্য গিয়েছে, কোনো সন্দেহ নেই। হয়তো সেখানে চীন থেকে আমার যে অস্ত্র নেই বা চীনের সঙ্গে যে সামরিক বিভিন্ন আলাপ আলোচনা আছে ওগুলো করতে গিয়েছে, কোনো সন্দেহ নেই। এবং চীন আপনারা জানেন যে সামরিক দিক দিয়ে বহু উন্নত, এবং আপনারা জানেন যে চীনা যুদ্ধ বিমান J-10C অত্যন্ত উন্নত মানের, যারা সম্প্রতি ভারতের সঙ্গে যুদ্ধে সেই ফ্রান্সের তৈরি ভারতের রাফেল বিমানকে ভূপাতিত করেছে, সেই বিমানও কেনার কথা রয়েছে। এবং ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান হলেও তিনি কিন্তু বিমান বাহিনী, নৌবাহিনী সহ সব বাহিনীর সর্বাধিনায়ক। তো এই সমস্ত কথাবার্তা চীনের সঙ্গে হতেই পারে, এর বাইরে আমি কিছু দেখি না। কিন্তু এই ভারত বলতেছে যে ত্রিদেশীয় জোট করতেছে, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে ত্রিদেশীয় জোট হবে না। এতে বাংলাদেশের প্রাথমিকভাবে একটা আগ্রহ ছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে ডোনাল্ড ট্রাম্প যখন এই শুল্ক নিরসন করতেছে তখন কিন্তু এক এক দেশকে এক এক শর্ত দিয়েছে।
যেমন ভারতকে দিয়েছে যে শর্ত যে তোমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। পাকিস্তানকে বলেছে যে তোমরা তোমাদের এই যে জ্বালানি যে খনিজ সম্পদ আছে ওটা আমাদের সঙ্গে তোমরা শেয়ার করবে। আর বাংলাদেশকে বলেছে তোমরা বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, চীনকে তোমরা জায়গা দিতে পারবে না, আস্তে আস্তে চীনকে ডিসকারেজ করতে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ কিন্তু আমি ধারণা করি যে এই সকল শর্ত মেনে রাজি হয়েছে, কারণ আমেরিকার সঙ্গে চুক্তি করার আগে কিন্তু বাংলাদেশ নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে নিয়েছে এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা যাবে না। সুতরাং এই চুক্তিতে অনেক থাকতে পারে আমরা জানি না, কিন্তু এটা আমরা অনুভব করি যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমানো এবং আমেরিকা থেকে বেশি বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশ এই শুল্ক 20% নামিয়ে নিয়েছে, এবং এর ফল আমরা পাচ্ছি। আমরা শুনতেছি ভারত থেকে বা চীন থেকে অনেক গার্মেন্টস শিল্প বাংলাদেশে আসতেছে, এটা ভালো নিউজ। তো সেই জায়গায় এখন চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা ত্রিদেশীয় জোট হবে, এটা সম্ভব না। কিন্তু ব্যবসা বাণিজ্য হতে পারে। অলরেডি পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি লাভ করেছে। আজকে দেখেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে একটা বৈঠক করেছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির। তিনি বলেছেন যে পণ্যের প্রতিযোগিতামূলক বাজার মূল্য নিশ্চিত করতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন হয়েছে। এতে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে এবং উভয় দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে এবং মানে শুল্ক বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, মানে ট্যাক্স ফ্রি ব্যবসা বাণিজ্য। এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে একটা কমিশন গঠন করা হবে। এটা খুবই ভালো উদ্যোগ। পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আমরা স্বাধীন দেশ, আমরা যার সঙ্গে মন চায় তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো। এবং দর্শক, আমার মনে হয় যে জিয়াউর রহমানের পরে এই প্রথম ডক্টর ইউনূস তিনি বাংলাদেশে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করেন। আমরা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমাদের যা খুশি তা করবো। ওই হাসিনার মতো আমাদের ভারত থেকে অনুমতি নেওয়া লাগবে না। তো এটাই করতেছে। এবং আমি মনে করি যে 5ই অগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত অনেক চেষ্টা করেছে এই দেশকে অস্থিতিশীল করতে, স্টিল চেষ্টা করে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আওয়ামী লীগ সহ মিলে তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্তু আল্লাহর রহমতে এখনো ঠিক আছি আমরা, এবং বাংলাদেশের উচিত সবার সঙ্গে সুসম্পর্ক, ইনক্লুডিং ইন্ডিয়া। যদিও তারা চায় না বা চেষ্টা করব, কিন্তু সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। সুতরাং এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চীনে গিয়েছেন, চীন সফর অবশ্যই সফল হবে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে। দর্শক, ডক্টর ইউনূস চলে যাবেন ফেব্রুয়ারিতে, কিন্তু পরবর্তী যে সরকার আসবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা। অনেকে বলতে পারেন তাহলে ভারতের কি হবে, ও তো ছাগলের 3 নম্বর বাচ্চা, ওর চিন্তা করার দরকার নেই। চীন এবং আমেরিকার ভিতরে ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হবে। আমাদের আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে, রপ্তানি করতে হবে, এবং চীন হবে আমাদের উন্নয়ন সহযোগী। ব্যালেন্স করে চলতে পারলে আর বাংলাদেশের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং যদি পরবর্তী সরকার ইউনূস সরকারের নির্দেশিত পররাষ্ট্রনীতি অনুসরণ করে, সেটাই হবে বাস্তব। আপনি দেখেন সেনাপ্রধান গিয়েছেন, তারপরে নাহিদ ইসলামকে চীনা কমিউনিস্ট পার্টি আমন্ত্রণ জানিয়েছে চীনে সফর করার জন্য। নাহিদ ইসলাম খুব সম্ভবত মালয়েশিয়া সফরের পরেই নাহিদ ইসলাম মালয়েশিয়া থেকে চীন যাবেন, চীন থেকে বাংলাদেশে আসবেন। তাহলে দেখুন, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সবাইকে কিন্তু চীন দাওয়াত করতেছে এবং সম্পর্ক উন্নয়ন করতেছে। এবং যে তিস্তা মহাপ্রকল্প, সেই মহাপ্রকল্প ডক্টর ইউনূস চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে এবং সেজন্য 6,700 কোটি টাকা চীনের কাছ থেকে লোন চেয়েছে। চীনের কাছ থেকে লোন নিয়ে চীনই করবে। অথচ শেখ হাসিনা কিন্তু এটা ভারতকে দিয়ে দিয়েছিল, ক্ষমতা ছাড়ার আগে ভারত সফরে গেছিল না। তো যেই সমস্যা ভারতই ক্রিয়েট করেছে তিস্তাতে বাদ দিয়ে, গজলডোবার সেখানে বাদ দিয়ে, সেইটা আবার ওই ভারতকে দিয়েছে। ভারত করতো কি, ভারত ওই যেই মানে কন্ট্রাক্টটা নিয়ে অল্প অল্প কাজ কতটুকু করে ফেলে দিত, শেষ করতো না। ভারতের তো পয়সা নাই, কিন্তু এখন চীনকে দিয়েছে, চীন এটা করবে। এখন ভারতের কনসার্ন যে আমাদের ওই শিলিগুড়ি করিডোর কাছে, চিকেন নেকের কাছে, এত কাছে চীনারা আসবে। আরে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করবো চীনকে দিয়ে, চীন কাজ শেষ করে চলে যাবে। তোমাদের যদি সিকিউরিটি কনসার্ন থাকে আমাদের সঙ্গে আলোচনা করো। আমরা চাই না বাংলাদেশের ভিতর থেকে কোনো ভারত বিরোধী কর্মকাণ্ড হোক, আসলে কিন্তু চাই না। ভারত অভিযোগ করে যে 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি জামাতের আমলে বাংলাদেশে প্রচুর ভারত বিরোধী কর্মকাণ্ড হয়েছে। জানি না সত্য না মিথ্যা, কিন্তু হওয়া উচিত না। ভুল থেকে শিক্ষা আমাদের নিতে হবে। তাহলে ভারতের সঙ্গে আমাদের থাকবে বিজনেস এবং সিকিউরিটি কনসার্ন, এর বাইরে উই ডোন্ট নিড টু ডিসকাস এনিথিং উইথ ইন্ডিয়া। তো এটা হচ্ছে বাস্তবতা। আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চীনে গিয়েছেন এবং আমি মনে করি যে চীন সরকারের সঙ্গে আমাদের সফল যে সামরিক বিভিন্ন লজিস্টিক্স, মেশিনারিজ আদান প্রদান এবং অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি, এসব বিষয়ে খুব একটা ভালো আলোচনা করে, একটি ফলপ্রসূ আলোচনা করে আমাদের সেনাপ্রধান আবার আমাদের মাঝে ফিরে আসবেন। ধন্যবাদ।